कंटिन्यू जो 15 साल से करते आए ना साधारण जनगण के ऊपर, वो और दोबारा नहीं होगा, क्योंकि यहाँ पर भाजपा की सरकार आ गया। और यहाँ पर रेखा पात्री की तरह हिमालय संदेशखाली में हर महिला खड़ा है, हर रेखा पत्र खड़ा है। 2026 বাংলা এটা কি শুধুই একটা নির্বাচন ছিল, নাকি মায়ের কান্না, রাস্তায় নামা প্রতিবাদ আর নিরাপত্তাহীনতার আতঙ্কে ফুঁসে ওঠা এক বিস্ফোরক জনমত? আরজি করের সেই রাত, সন্দেশখালীর সেই অভিযোগ, গ্রামের পর গ্রাম জুড়ে মহিলাদের আতঙ্ক আর ক্ষোভ, সব মিলিয়ে বাংলার ভোট যেন হঠাৎই বদলে গেল এক আবেগঘন রাজনৈতিক যুদ্ধে। আর সেই যুদ্ধের কেন্দ্রে উঠে এলেন কয়েকজন মহিলা, যারা আগে ছিলেন শুধুমাত্রই প্রতিবাদের মুখ, কিন্তু ভোটের ময়দানে হয়ে গেলেন বিজেপির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। একজন শোকাহত মা রত্না দেবনাথ, একজন আন্দোলনের আগুন মুখ রেখা পাত্র, গ্রামের সাধারণ মহিলা থেকে প্রতিবাদের প্রতীক কলিতা মাঝি। বিজেপি কি সত্যি নারী সুরক্ষাকে বাংলার সবচেয়ে বড় নির্বাচনী ইস্যুতে পরিণত করেছিল, নাকি ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিক অস্ত্রে বদলে ফেলার এক নতুন অধ্যায় দেখালো বাংলা? কেন এই নির্বাচনকে অনেকে বলছেন ভারতের ভিকটিম টু পলিটিশিয়ান রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ, আর সোশ্যাল মিডিয়ার ইমোশনাল ক্যাম্পেইন কিভাবে বদলে দিল লক্ষ লক্ষ ভোটারের মন? আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে আরজি কর থেকে সন্দেশখালী একের পর এক ঘটনা বদলে দিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ, আর কিভাবে নারী নিরাপত্তা হয়ে উঠল 2026 নির্বাচনের সবচেয়ে বিস্ফোরক অস্ত্র। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় এবং সবচেয়ে আবেগ ঘন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছিল নারী সুরক্ষা ইস্যু। আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা, সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ, গ্রাম বাংলায় রাজনৈতিক হুমকি এবং প্রশাসনিক উদাসীনতার মতো একাধিক ঘটনাকে সামনে এনে বিজেপি এমন একটি নির্বাচনী আখ্যান তৈরি করে যেখানে বাংলার ভোট আর শুধুমাত্র উন্নয়ন বা দলীয় লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বরং তা পরিণত হলো মহিলাদের নিরাপত্তা বনাম শাসক ব্যবস্থার এক বড় রাজনৈতিক সংঘর্ষে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের প্রচার সব জায়গাতেই বারবার বলা হয়েছিল বাংলায় মহিলারা নিরাপদ নন এবং পরিবর্তন এখন সময়ের দাবি। এই প্রচারের মুখ হয়ে ওঠেন কয়েকজন মহিলা প্রার্থী, যাদের ব্যক্তিগত জীবন সংগ্রাম এবং প্রতিবাদী ভূমিকা সাধারণ মানুষের আবেগকে গভীরভাবে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত নাম হয়ে ওঠেন রত্না দেবনাথ। আরজি কর কাণ্ডের পর দীর্ঘদিন ধরে তিনি ছিলেন ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ। তার মেয়ের মৃত্যুর পর যে ক্ষোভ এবং বেদনা বাংলা জুড়ে তৈরি হয়েছিল, বিজেপি সেই আবেগকে রাজনৈতিকভাবে সংগঠিত করার চেষ্টা করে। পানিহাটি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং বিজেপির বৃহত্তর কৌশলের অংশ ছিল। নির্বাচনী প্রচারে রত্না দেবনাথ নিজেকে কোনো পেশাদার রাজনীতিক হিসেবে তুলে ধরেননি, তিনি মানুষের সামনে গিয়েছেন একজন শোকাহত মা হিসেবে, যিনি নিজের মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে চাইতে গোটা বাংলার মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। তার সভাগুলিতে বারবার উঠে এসেছে মেয়েরা নিরাপদ তো বাংলা নিরাপদ স্লোগান। তিনি অভিযোগ করেন প্রশাসনিক গাফিলতি এবং রাজনৈতিক প্রভাবশালীদের রক্ষার সংস্কৃতির কারণে বাংলায় মহিলাদের উপর বাড়ছে অত্যাচার। বিজেপিও তার এই ব্যক্তিগত যন্ত্রণাকে বৃহত্তর রাজনৈতিক প্রতীকে পরিণত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতা তার পাশে দাঁড়ান এবং বিজেপির প্রচারে রত্না দেবনাথকে ন্যায় বিচারের জন্য লড়াই করা মা হিসেবে তুলে ধরা হয়। প্রচারের সময় বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই ঘটনাগুলিও উল্টে তার পক্ষেই সহানুভূতি বাড়ায়। ফলাফল ঘোষণার দিন পানিহাটি কেন্দ্র কার্যত গোটা বাংলার নজরের কেন্দ্রে চলে আসে। শেষ পর্যন্ত রত্না দেবনাথ প্রায় 28,836 ভোটে জয়ী হন এবং দীর্ঘদিনের তৃণমূল ঘাঁটিতে বড় ধাক্কা দেন। বহু বিশ্লেষকের মতে এই ফল শুধুমাত্র একটি কেন্দ্রের জয় নয়, বরং নারী নিরাপত্তা ইস্যুতে জনমতের বিস্ফোরণ। এমনকি জাতীয় সংবাদ মাধ্যমেও এই জয়কে একজন মায়ের ন্যায় বিচারের লড়াইয়ের রাজনৈতিক রূপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনের সময় থেকেই তিনি বাংলার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। স্থানীয় মহিলাদের উপর অত্যাচার, জমি দখল এবং শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে এনে তিনি সরাসরি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলন রাজ্যের বাইরে জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছিল। বিজেপি দ্রুত বুঝতে পারে সন্দেশখালীর ঘটনাকে শুধুমাত্র স্থানীয় ক্ষোভ হিসেবে নয়, বরং বাংলার নারীদের নিরাপত্তাহীনতার প্রতীক হিসেবে তুলে ধরা গেলে তা ভোটে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচনী প্রচারে রেখা পাত্রকে বিজেপি বাংলার সাহসী কন্যা বলে তুলে ধরে। তার সভাগুলিতে নারী নির্যাতন, রাজনৈতিক সন্ত্রাস, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং স্থানীয় শাসকদলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বারবার সামনে আসে।
বিজেপি প্রচারে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে মহিলারা এতদিন ভয়ের কারণে মুখ খুলতে পারেননি, রেখা পাত্র তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তার জয় বিজেপির কাছে প্রতীকী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সন্দেশখালী আন্দোলনই ছিল বিজেপির নারী সুরক্ষা প্রচারের অন্যতম কেন্দ্রীয় ভিত্তি। একইভাবে আলোচনায় উঠে আসেন কলিতা মাঝি। তিনি হয়তো রাজ্য জুড়ে খুব পরিচিত রাজনৈতিক মুখ হয়তো ছিলেন না, কিন্তু বিজেপি তাকে গ্রাম বাংলার সাধারণ মহিলাদের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক চাপে থাকা মানুষের প্রতীক হিসেবে তুলে ধরে। তার প্রচারে উঠে আসে গ্রামীণ এলাকার কাটমানি, রাজনৈতিক হুমকি, মহিলাদের উপর চাপ এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপির মহিলা মোর্চা তাকে ঘিরে বিশেষ প্রচার চালায়। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে কলিতা মাঝির মতো প্রার্থীদের সামনে আনার মাধ্যমে বিজেপি বোঝাতে চেয়েছিল যে নারী নিরাপত্তা শুধুমাত্র শহরের বিষয় নয়, গ্রাম বাংলাতেও এটি গভীর ক্ষোভের কারণ হয়ে উঠেছে। এই পুরো নির্বাচনে বিজেপির কৌশল ছিল অত্যন্ত সুপরিকল্পিত। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তিগুলির একটি ছিল মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প এবং মহিলা কেন্দ্রিক সামাজিক বার্তার মাধ্যমে তৃণমূল সেই সমর্থন ধরে রেখেছিল। বিজেপি বুঝেছিল সরাসরি সেই জায়গাতেই রাজনৈতিক আঘাত করতে হবে। তাই আরজিকর কাণ্ড, সন্দেশকালী নারী নির্যাতন এবং প্রশাসনিক ব্যর্থতাকে একসঙ্গে জুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয় যেখানে মহিলা নিরাপত্তা নির্বাচনের কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়। বিজেপির প্রায় প্রতিটি বড় সভায় এই বিষয়টি সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মহিলা প্রার্থীদের উত্থান শুধুমাত্র নির্বাচনের সাফল্যের গল্প নয়, এটি বাংলার রাজনীতিতে এক নতুন বয়ানের সূচনা। বিজেপি এমন মহিলাদের সামনে এনেছে যারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে পারেন। ফলে প্রচার শুধুমাত্র দলীয় আক্রমণ প্রত্যাক্রমণের মধ্যেই আটকে থাকেনি, বরং তা আবেগ, ব্যক্তিগত যন্ত্রণা এবং প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের একাংশের মধ্যে এই বার্তা পৌঁছেছিল যে এই প্রার্থীরা ভুক্তভোগীর কণ্ঠস্বর হিসেবে লড়ছেন। যদিও বিরোধী মহলে অনেকেই অভিযোগ করেছেন যে বিজেপি ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, তবু ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে যে এই কৌশল বহু ক্ষেত্রে কার্যকর হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন আলোচনাতেও রত্না দেবনাথ এবং রেখা পাত্রকে ঘিরে প্রবল আবেগ, সমর্থন এবং বিতর্ক দেখা গেছে। নির্বাচনের পরে এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন উঠেছে, বাংলার রাজনীতিতে কি নতুন মহিলা নেতৃত্বের উত্থান ঘটেছে? কারণ 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি শুধু রত্না দেবনাথ, রেখা পাত্রা বা কলিতা মাঝিকে সামনে আনেনি, আরো কয়েকজন মহিলা মুখকেও তারা পরিকল্পিতভাবে নারী নিরাপত্তা, প্রতিবাদ এবং শাসক বিরোধী সাহসী কণ্ঠস্বর হিসেবে তুলে ধরেছিল। এই প্রার্থীদের অনেকেই সরাসরি কোনো আন্দোলনের মুখ ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে মহিলা সংগঠন, নির্যাতনের প্রতিবাদ বা রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। বিজেপির নির্বাচনী কৌশলে এদের প্রত্যেকের আলাদা ভূমিকা ছিল। এর মধ্যে অন্যতম আলোচিত নাম হয়ে ওঠেন অগ্নিমিত্রা পাল। যদিও তিনি আগের নির্বাচন থেকে বিজেপির পরিচিত মুখ, কিন্তু 2026-এর প্রচারে তাকে নতুনভাবে ব্যবহার করা হয়। বিজেপি তাকে শহুরে শিক্ষিত মহিলা ভোটারদের সামনে আধুনিক, স্পষ্টভাষী এবং প্রতিবাদী নারী নেতৃত্ব হিসেবে তুলে ধরে। তার বক্তৃতাগুলিতে বারবার উঠে আসে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা। বিশেষ করে কলকাতা ও শহরতলির মহিলা ভোটারদের মধ্যে তাঁর প্রচার যথেষ্ট সাড়া ফেলে। বিজেপির সোশ্যাল মিডিয়া প্রচারেও তাকে অন্যতম মুখ করা হয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বিজেপি ইচ্ছাকৃতভাবেই এই মহিলা নেতৃত্বের সামনে আনে যারা একদিকে আক্রমণাত্মক, অন্যদিকে টেলিভিশন ও ডিজিটাল প্রচারে জনপ্রিয়। আরেকটি গুরুত্বপূর্ণ নাম লকেট চট্টোপাধ্যায়। তিনি বরাবরই বিজেপির মহিলা মুখ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এই নির্বাচনে তার প্রচারের ভাষা আরো বেশি নারী সুরক্ষা কেন্দ্রিক হয়ে ওঠে। বিভিন্ন সভায় তিনি অভিযোগ করেন বাংলায় মহিলারা রাজনৈতিক সন্ত্রাস, ধর্ষণ এবং প্রশাসনিক উদাসীনতার শিকার। সন্দেশখালী থেকে আরজিকর প্রায় প্রতিটি বড় ইস্যুতে তিনি সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তার প্রচারে বিজেপি একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছিল, এটি শুধুমাত্র দলীয় রাজনীতি নয়, মেয়েদের সম্মান রক্ষার লড়াই। বিজেপির আরেক কৌশল ছিল মহিলা আন্দোলনের স্থানীয় মুখদের সামনে আনা। উত্তরবঙ্গের কয়েকটি কেন্দ্রে এমন মহিলা প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছিল যারা দীর্ঘদিন ধরে স্থানীয় দুর্নীতি, কাটমানি বা মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন। যদিও তারা রাজ্য জুড়ে পরিচিত মুখ নন, কিন্তু নিজেদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা ছিল। বিজেপি বুঝেছিল শুধুমাত্র বড় নেতাদের উপর নির্ভর করলে হবে না, গ্রামীণ মহিলা ভোটারদের কাছে পৌঁছতে হলে লোকাল প্রতিবাদী মুখ দরকার। এই কারণেই অনেক এলাকায় মহিলা মোর্চাকে অত্যন্ত সক্রিয় করা হয়েছিল।
সন্দেশখালী ঘটনাকে ঘিরেও বিজেপি আরো কয়েকজন স্থানীয় মহিলাকে প্রচারের কেন্দ্রে নিয়ে আসে। বিভিন্ন সভায় তাদের দিয়ে বক্তব্য রাখানো হয়, ভিডিও প্রচার করা হয় এবং সামাজিক মাধ্যমে বাংলার নির্যাতিত নারীদের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরা হয়। বিজেপির প্রচারে একটা জিনিস খুব স্পষ্ট ছিল, তারা কোনো একটি ঘটনার উপর নির্ভর করেনি, বরং আরজিকর, সন্দেশখালী, গ্রামীণ হুমকি, মহিলা নিরাপত্তা, পুলিশের নিষ্ক্রিয়তা সবকিছুকে জুড়ে একটা বড় আবেগঘন রাজনৈতিক আখ্যান তৈরি করেছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে এই নির্বাচনে বিজেপি প্রথমবার এত বড় পরিসরে মহিলা ভিকটিম ন্যারেটিভকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে। আগে বাংলার রাজনীতিতে মহিলা ভোট ব্যাংক মূলত কল্যাণমূলক প্রকল্পের উপর নির্ভর করত, কিন্তু 2026-এ বিজেপি সেই জায়গাটাকে আবেগ, ক্ষোভ এবং নিরাপত্তার প্রশ্নে ঘুরিয়ে দিতে চেয়েছে। আর সেই কারণেই মহিলা প্রার্থীদের শুধুমাত্র প্রার্থী হিসেবে নয়, সংগ্রামের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনের ঘটনাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিজেপির বৃহত্তর জাতীয় কৌশলের অংশ হিসেবেও দেখেছেন। যদিও বাংলার মতো সরাসরি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মহিলা মুখকে এত বড় পরিসরের সামনে আনার উদাহরণ আগে খুব বেশি দেখা যায়নি, তবে অন্যান্য রাজ্য বিজেপি বহুবার এমন মহিলা প্রার্থী বা মহিলা কেন্দ্রিক আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যাদের ব্যক্তিগত গল্প, সংগ্রাম বা প্রতীকী গুরুত্ব ভোটে বড় প্রভাব ফেলেছিল। সবচেয়ে আলোচিত জাতীয় উদাহরণগুলোর একটি ছিল কঙ্গনা রাভাত। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি তাকে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে প্রার্থী করে। বিজেপি তাকে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, স্পষ্টভাষী জাতীয়তাবাদী মহিলা মুখ হিসেবে তুলে ধরে। নির্বাচনে তিনি জয়ী হন এবং বিজেপির নারী নেতৃত্বের নতুন প্রতীক হিসেবে সামনে আসেন। একইভাবে স্মৃতি ইরানিকেও বিজেপি বহু বছর ধরে সংগ্রামী মহিলা নেতৃত্ব হিসেবে ব্যবহার করেছে। 2019 সালে আমেঠিতে রাহুল গান্ধীকে হারানোর পর তাকে বিজেপির অন্যতম শক্তিশালী মহিলার রাজনৈতিক মুখ হিসেবে তুলে ধরা হয়। তার রাজনৈতিক বয়ানে বারবার উঠে এসেছে সাধারণ পরিবার থেকে উঠে আসা এক নারীর লড়াইয়ের গল্প। যদিও 2024-এ তিনি পরাজিত হন, তবু বিজেপির মহিলা কেন্দ্রিক রাজনৈতিক ব্র্যান্ডিং এ তার গুরুত্ব কমেনি। গুজরাটে বিলকিস বানোর ঘটনাও দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে নারী নিরাপত্তা এবং বিচার নিয়ে বিতর্কের কেন্দ্র ছিল। যদিও বিলকিস বানো নিজে কোনো নির্বাচনে লড়েননি, কিন্তু তার মামলা এবং দোষীদের মুক্তি নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক হয়েছিল। বিজেপি বিরোধীরা এই ঘটনাকে নারী নিরাপত্তা নিয়ে বিজেপির অবস্থানের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আবার বিজেপির নির্বাচনী ফলাফল দেখায় যে গুজরাটে সেই বিতর্ক ভোটে বড় ক্ষতি করতে পারেনি। উত্তরপ্রদেশে বিজেপি বহুবার মহিলা নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে প্রতীকী রাজনৈতিক বার্তা দিয়েছে। নির্ভয়া কেসের পর জাতীয় রাজনীতিতে নারী নিরাপত্তা অন্যতম বড় ইস্যু হয়ে ওঠে। পরবর্তী বছরগুলিতে বিজেপি নারী সুরক্ষা, বেটি বাঁচাও, বেটি পড়াও এবং মহিলা কল্যাণমূলক প্রকল্পকে নির্বাচনী কৌশলের কেন্দ্রে নিয়ে আসে। বিশেষ করে মহিলা ভোট ব্যাংক তৈরিতে বিজেপি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রে এই আবেগকে দীর্ঘ মেয়াদে ব্যবহার করেছে। 2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচনকে আলাদা করে তুলেছে এই কারণে যে এখানে বিজেপি শুধু মহিলা ভোটারদের জন্য প্রতিশ্রুতি দেয়নি, বরং সরাসরি আন্দোলনের মুখ নির্যাতিতার পরিবার বা প্রতিবাদী মহিলাদের প্রার্থী করেছে। যেমন রত্না দেবনাথ, রেখা পাত্র কিংবা কলিতা মাঝি, এদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয়ের আগে এসেছে তাদের ব্যক্তিগত সংগ্রাম বা সামাজিক প্রতীকী গুরুত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি অনেকটা ভিকটিম টু পলিটিশিয়ান মডেলের ভারতীয় সংস্করণ, যেখানে কোনো সামাজিক অন্যায় বা আন্দোলনের মুখ পরবর্তীতে সরাসরি নির্বাচনের রাজনীতিতে প্রবেশ করে। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ রয়েছে যেখানে আন্দোলনের মুখ পরে রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছে। এই নির্বাচনের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রচারের বিস্ফোরক প্রভাব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টুইটার, আরজিকর কাণ্ড, সন্দেশখালীর ভিডিও, প্রতিবাদী বক্তব্য, কান্নার মুহূর্ত এবং ইমোশনাল রিলস লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। বিজেপি খুব পরিকল্পিতভাবে মায়ের কান্না, রাতের বাংলায় নিরাপত্তাহীনতা, অত্যাচারিত নারীর কণ্ঠস্বর, এই ধরনের আবেগঘন কন্টেন্টকে প্রচারের কেন্দ্রে নিয়ে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনের টেলিভিশনের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছে মোবাইল ফোনের স্ক্রিন। বিশেষ করে তরুণ ভোটার, শহুরে মধ্যবিত্ত পরিবার এবং প্রথমবার ভোট দিতে আসা মহিলা ভোটারদের মধ্যে এই ইমোশনাল ডিজিটাল ক্যাম্পেইন গভীর প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়ে একটি কান্নার ভিডিও বা প্রতিবাদী ক্লিপ অনেক বেশি ভাইরাল হয়েছে। অর্থাৎ বাংলার নির্বাচন ধীরে ধীরে ভিজুয়াল, ইমোশনাল
পলিটিক্সের নতুন যুগে প্রবেশ করেছে। আরজিকর কাণ্ড শহুরে শিক্ষিত বাঙালির সমাজের মধ্যে এক গভীর মানসিক ধাক্কা তৈরি করেছিল। বিশেষ করে মহিলা ডাক্তার, নার্স, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, নারী এবং অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দ্রুত বাড়তে থাকে। রাতে বাড়ি ফেরা কি নিরাপদ? কর্মক্ষেত্রে মহিলারা কতটা সুরক্ষিত? এই প্রশ্নগুলো রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে সাধারণ পরিবারে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বিজেপি খুব কৌশলে এই আরবান ফিয়ারকে রাজনৈতিক ভাষা দেয়। তারা বোঝাতে চায় বাংলায় আইন শৃঙ্খলার অবনতি এখন আর শুধুমাত্র বিরোধীদের অভিযোগ নয়, এটি মধ্যবিত্ত সমাজের বাস্তব উদ্বেগ। ফলে নারী নিরাপত্তার প্রশ্ন ধীরে ধীরে শহুরে শিক্ষিত ভোটারদের মধ্যেও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতেও নারী নিরাপত্তা ক্রমশ বড় নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। দিল্লি নির্ভয়া কাণ্ড, উত্তরপ্রদেশের হাতরাস, মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ভিডিও কিংবা বাংলায় আরজিকর ও সন্দেশখালী, এই ঘটনাগুলো দেখিয়েছে নারী সুরক্ষা এখন শুধুমাত্র সামাজিক সমস্যা নয়, এটি সরাসরি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে। 2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচন সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে রইল, যেখানে একজন শোকাহত মা, একজন আন্দোলনের মুখ কিংবা গ্রামের সাধারণ মহিলা তারাই হয়ে উঠলেন নির্বাচনের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। তবে এই কৌশল নিয়ে আলোচনাও কম নয়। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক আলোচনায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তৃণমূল, বাম এবং কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে বিজেপি ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিশেষ করে নির্যাতিতার পরিবারের রাজনীতিতে প্রবেশ নিয়ে প্রবল বিতর্ক দেখা যায়। সমালোচকদের মতে মানুষের যন্ত্রণা ভোটের অস্ত্রে পরিণত হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, যারা অন্যায়ের শিকার তারাই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হতে পারেন। ভোটের ফলাফল দেখিয়েছে অন্তত সমাজের এক বড় অংশ এই বার্তার সঙ্গে আবেগগতভাবে সংযোগ অনুভব করেছে। সবশেষে বলা যায়, ভুক্তভোগী থেকে রাজনৈতিক প্রতীক মানে আগে যারা শুধুমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তারা এখন সরাসরি আইনসভায় পৌঁছে গেছেন। দিল্লিতে নির্ভয়া কাণ্ড, উত্তরপ্রদেশে হাতরাস, মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ভিডিও আর বাংলায় আরজিকর সন্দেশকারী, এই ঘটনাগুলো ভারতের নির্বাচনী রাজনীতিতে নারী নিরাপত্তাকে নতুন কেন্দ্রীয় ইস্যু বানিয়েছে। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।